এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শীর্ষে যেহেতু আপনি আছেন, আপনার কাছে একটু আসতেই চাই প্রথমে। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটে গেল, এনসিপির নেতাদের উপর যে হেনস্থার যে ঘটনাটি, সেখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্কের যে কনসুলেট আছে তারা আসলে নিরাপত্তার বিষয়টি পর্যাপ্ত করেনি। এখন সেই জায়গা থেকে আপনারা সেখানে দাবি করছেন যে সেই কনসুলেটকে যেন সরিয়ে নেওয়া হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়। একটু বিস্তারিত বলবেন যে আপনারা কী ধরনের এই ক্ষেত্রে দাবি জানাচ্ছেন, এবং একই সাথে যেহেতু এখানে আওয়ামী লীগের সেখানকার নেতাকর্মীরা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়টি আসলে আপনাদের কাছে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে একাত্তর জানানো সকল দর্শককে। আমরা আসলে নিউ ইয়র্কের যে পরিকল্পিত যে হেনস্থার ঘটনা এবং যে এটি ষড়যন্ত্র, আমরা এটিকে কোনোভাবে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে আমরা মনে করি না। আমরা মনে করি এটি পরিকল্পিত দীর্ঘদিনের সংঘবদ্ধ প্রচেষ্টা এবং এটি অব্যাহত রয়েছে। আপনারা জেনে থাকবেন এর আগেও উপদেষ্টা আসিম নজরুলকে, তারপর উপদেষ্টা মাহফুজ আলমকে এভাবে হেনস্থা করা হয়েছে। তো আমরা সর্বশেষ দেখলাম নিউ ইয়র্কে এই যে ঘটনাটি। আপনি এখানে দেখেন, এখানে কনসুলেটের মধ্যে থেকে বলা হয়েছিল এই ওনাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, দলীয় কোনো নেতাকর্মী বা বাংলাদেশ পন্থী কোনো নেতাকর্মী আশেপাশে থাকার কোনো প্রয়োজন নেই, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। যার কারণে সেখানে সঙ্গত কারণেই হচ্ছে এনসিপি নেতাকর্মীরা, এনসিপি যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, তারা সেখানে না থেকে এই কনসুলেটের এই আশ্বাসে বিভ্রান্ত হয়ে তারা প্রায় আধা কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে অবস্থান করেছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা তাদের উপরে যে আস্থাটা রেখেছি সেটা তারা বিশ্বাসভঙ্গ করেছে এবং তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে এবং প্রতারিত করেছে। পরে আমরা খবর নিয়ে দেখলাম আসলে তারা হচ্ছেন এখানে যারা কর্মরত হয়েছেন বেশিরভাগ হচ্ছে সাবেক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পদ্মারি ক্যাডাররা, যারা এখনো আওয়ামী লীগকে বিভিন্নভাবে তথ্য পাচার করছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ যে কোনো সফর সম্বন্ধে এবং শিডিউল সম্বন্ধে তারা আগামীগুলো জানিয়ে দিচ্ছেন। যার কারণে আওয়ামী লীগ সেগুলো মানে খুব আগে পেয়ে যাচ্ছেন। আপনারা দেখেন, অথচ বিএনপি এবং এনসিপি নেতাকর্মীরাই ভিতরে ঢুকতে পারেননি, আমি যতটুকু জেনেছি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জন্য মানে ওরা ঢুকতে পেরেছে এবং ওরা কিন্তু জানতেন যে এই মাত্র আসতেছে। তার মানে এই তথ্যটি তো সরাসরি হচ্ছে এই যারা এখনো ফ্যাসিস্টের দোষর, আপনারা এটা নিউ ইয়র্কের কনসুলেটের ব্যর্থতা দেখেন কিনা? যারা হচ্ছে এখনো কর্মরত রয়েছেন, এই সমস্ত চিহ্নিত মানে সন্ত্রাসী মদতদাতা কনসুলেট কর্মকর্তারাই কিন্তু এই কাজটি ঘটিয়েছেন। এবং আমরা মনে করি সবার আগে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে চাকরিচ্যুত করা উচিত। এবং এই ঘটনার এগুলো চলতে থাকবে এবং এই সন্ত্রাসী কার্যক্রম মূলত হচ্ছে কনসুলেটের সাবেক যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের এই সমস্ত গুন্ডা কর্মকর্তারা এইগুলো ঘটিয়ে যাচ্ছেন। এবং আমরা তাদেরকে আওয়ামী লীগের মাঠকর্মী থেকে কোনোভাবে আমরা সুশীল মনে করি না, আমরা তাদেরকে গুন্ডাই মনে করি। তারা এই গুন্ডামিটাকে প্রশ্রয় দিয়েছেন এবং তারা একটা সরকারি কর্মকর্তা হিসেবে নিজেরা এখানে অংশগ্রহণ করেননি, জাস্ট দলীয় কর্মীদেরকে লেলিয়ে দিয়েছেন। একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও তো এখানে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার একটি বিষয় থাকে। সেখানে আসলে আপনি দেখেন কিনা ব্যর্থতা, যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে সেভাবে আসলে এই অতিথিদের নিরাপত্তা দিতে পারেনি? আমি তো সেই জিনিসটাই বললাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, যারা নিউ ইয়র্কে এখন দায়িত্বরত রয়েছেন, তারা তো মূলত হচ্ছে ফেসিবাদের দোষর। এবং আমরা দেখিয়ে দিয়েছি তারা কোন পদে রয়েছে। আপনার আমাদের ডায়াসপোরা কমিউনিটি একদম স্পষ্ট তাদের পদ বিষয় উল্লেখ করেছে। এই সমস্ত ফেসিবাদের দোষরদেরকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। এখনো বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে ফেসিবাদের দোষররা বহাল তবিয়তে আছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। উল্টো বাংলাদেশের নেগেটিভ তারা ব্র্যান্ডিং করে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষের শক্তিগুলোর বিরুদ্ধে অব্যাহত তারা এই সমস্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। যদি তাদের সদিচ্ছা থাকতো, কোনো মতেই এই ধরনের একটি হামলার সুযোগ পেত না। আপনারা যদি জানেন, পরবর্তীতে কিন্তু আমরা আমাদের নেতাকর্মীরা আসার পরে তারা কিন্তু ল্যাস গুটিয়ে পালিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা, এবং তারা ল্যাস গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তার মানে কি, তারা এর আগের সময়টুকু তাদেরকে মানে হামলা করার সুযোগ দিয়েছে এই সমস্ত মানে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কর্মরত আওয়ামী লীগের দোসররা রয়েছেন এবং চিহ্নিত যারা এখানে তথ্য পাচারকারী, তথ্য লিককারী এবং তারা ষড়যন্ত্রের অংশ। এবং আমরা মনে করি তারা এখনো ফেসিবাদের দোসর। তাদেরকে এই বাংলাদেশের রাজনীতিতে
বা বাংলাদেশের এই এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা তাদেরকে আর চাকরিতে বহাল তবিয়তে রাখার কোনো সুযোগ নেই। তাদের শিশির, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপনার যে কথা, আপনার বক্তব্যের যে মূল ইয়েটা যদি আমরা ধরে নেই, আপনি বলছেন যে বিভ্রান্ত করা হচ্ছে, অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে একটু অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল, সম্প্রতি আরেকজন উপদেষ্টা মাহফুজকে লন্ডনে ডিম ছুঁড়ে মারা হয়েছে। তো এই বিভ্রান্ত কি আপনারা নিজেরাই নিজেদের বিভ্রান্ত করছেন? কারণ সরকারের অংশ তো আপনারা। এই এনসিপির হয়তো বা সরাসরি যুক্ত নেই, কিন্তু আপনাদের দুইজন উপদেষ্টা সরকারে আছেন, এবং সেই সরকারে আপনাদের ভূমিকা কি? আপনি বলছেন যে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে, তো পার্ট অফ দি গভর্নমেন্ট, আমি একটু শেষ করি, প্রশ্নটা শেষ করি। পার্ট অফ দি গভর্নমেন্ট, আপনারা নিজেরাই নিজেদেরকে বিভ্রান্ত করছেন কিনা, এবং বারবার বলছেন যে এই ফেসিবাদের দূষর এখনো বহাল তবিয়তে বসে আছে, তাহলে আপনাদের দুইজন উপদেষ্টা এতদিন সরকারে কি করলেন? তারা কি সরকারকে বলেননি যে ফেসিবাদের উপদেষ্টাদের সরিয়ে দেন? এই ব্যর্থতার দায় তো আপনাদেরও। এটা উদ্ধরপিন্ডি বুজুর্গের চাকরিতে তো লাভ নেই। হ্যাঁ, প্রথমত যে দুজন উপদেষ্টা তারা এনসিপি দলীয় কোনো পদে নেই, তারা না, এটা আপনারা বারবার বলেন বটে, কিন্তু এটা হয়ে যাচ্ছে ওই যে জাতীয় পার্টি। আপনি প্রশ্ন শেষ করি, তারপর আপনি আবার বললেন। আপনারা তো স্ক্রিনে বসে আসছেন। প্রথমত হচ্ছে তারা বিপ্লবী শক্তি, তারা সর্বজন মানে সর্বসম্মতি সিদ্ধান্তে তারা সরকারে গিয়েছেন। তারা শুধুই এনসিপির, আমরা এটা বলবো না। আমরা মনে করি বর্তমান সরকারে যারা রয়েছে তারা সবাই আমাদের। এখন যদি আপনি যদি তাদের দুইজনকে যদি মনে করেন যে তারা এনসিপি, তাহলে বলতে হবে বাকি যারা আছে সব তাদের বিএনপি বা আপনাদের বিএনপির। আপনারা যারা এখন বিএনপি পন্থী বা বিএনপি মনে করেন, তাহলে আপনাদের বাকি তাদের যে আসিফ নজরুল, তাহলে সে আপনাদের। তাহলে তো আসিফ নজরুল তো অনেকটা সবাই মনে করে বিএনপি করে। তাহলে আসিফ নজরুল হামলা হলো, এর ব্যর্থতার দায় কি আপনাদের? আপনারা কেন পারেন না? আসিফ নজরুল তো আপনাদের কথা বলে। আরো যদি বলি যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে যারা রাত্রে কবিতা আবৃত্তি করে, গান গায় বা খোশ আড্ডাতে মেতে ওঠেন, তারা কি সব বিএনপির? তাহলে তারা তো বহরে ছিলেন, তাদের নিরাপত্তার ব্যর্থতা আপনারা বিএনপিরা কেন পারেন নাই? আমি মনে করি শিশির, প্রশ্ন হচ্ছে যে সামাজিক সম্পর্ক বা যোগাযোগ তো বিচ্ছিন্ন থাকবে না। রাতের বেলা কবিতা পাঠ করলেই এক দলের হয়ে যায় না সবাই, কিন্তু আপনাদের অবস্থাটা হচ্ছে জাতীয় পার্টির মতো। আমরা একটা অদ্ভুত জাতীয় পার্টি দেখেছি, তারা বিরোধী দলে ছিল, আবার তারা শেখ হাসিনার এই ফেসিবাদের মন্ত্রিসভাতেও ছিল। এখন একই সঙ্গে আপনারা সরকারের বিরোধিতাও করেন, আবার সরকারের অংশও আছেন। এখন মাহফুজ এবং আপনাদের আসিফ দুইজন যে উপদেষ্টা আছেন, আপনারা যারা বিএনপির আছেন, আপনারা একই সময় অ্যাটর্নি জেনারেলও থাকেন, আবার ধানের শীষের প্রতীকে নির্বাচনী ক্যাম্পেইনও করেন। আপনারা একই সময় প্রধান বিচারপতি থাকেন, আবার বিএনপিও করেন। তাহলে আপনাদের অবস্থাটা কি? কার সাথে তুলনা করবেন? জাতীয় পার্টির মতন দলের সাথে আপনাদের অবশ্যই আমি তুলনা করি, আপনাদের ছোট করতে চাই না। আপনারা নিজেরাই মনে দাবি করেন আপনারা অনেক বড় সংগঠন। আপনাদের অবস্থাটা কি? তাহলে আপনারাই ব্যাখ্যা করবেন। আমরা মনে করি এইসব ট্রেনিং না করে যারা এই সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয় সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হন। একটা জাতীয় হবেন না। এনসিপি দুইজন উপদেষ্টাকে জোর করে, যাদের পদ পদবি কিছুই নাই, তারা ছাত্র প্রতিনিধি, তাদেরকে এনসিপি বানাতেই হবে, এই জন্য করবেন। বাকি সকল উপদেষ্টা, তাহলে তো আপনাদেরকে দায় নিতে হবে বাকি সকল উপদেষ্টার এই সমস্ত কর্মকাণ্ডে। কারণ বাকি সকল উপদেষ্টা তাহলে আপনাদের, এবং আপনাদের কথা শুনে, এবং আপনার ইনডোর আউটডোর সব জায়গায় আপনাদের সাথে সৎ কথা। তাহলে আমরা কি মনে করবো? পুরো ব্যর্থতা দায়ভার কি শুধু আপনাদের? আপনার এই প্রশ্নটা নিশ্চয়ই আমাদের সাথে, যেহেতু ভাইস চেয়ারম্যান বিএনপির শামসুজ্জামান দুদু আছেন, তিনি দেবেন। তবে আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন, রাশেদ খান, আমরা তার কাছ থেকে একটু কথা আসলে শুনতে চাই। সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা নিয়ে, এবং একই সাথে হচ্ছে বিএনপির মহাসচিবের বক্তব্য, সেটি কতটুকু সত্য না, সেই জায়গাতে অবশ্যই আলোচনা করবার জায়গা আছে। কিন্তু যেটি আসলে জানতে চাই আপনার কাছে, বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদ তারা এনসিপির সাথে জোট করে সামনের দিনে নির্বাচন অংশ নিতে যাচ্ছে। আসলে কি আপনারা জোট করছেন? আমরা আপনার কথা আসলে শুনতে পাচ্ছি না। জি 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 বলুন। রাশেদ খান, আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আবারও সংযোগ স্থাপন করতে পারবো আপনার সাথে। কিছুটা আসলে পুরোপুরি আপনার কথা আসলে আমরা বুঝতে পারছি না। শামসুজ্জামান দুদু, আপনি আছেন আমাদের সাথে? জি, জনাব আবেদিন শিশির যে বক্তব্যগুলো বারবার তুলে ধরছিলেন, আপনার যদি এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া থেকে থাকে।
আমার কাছে মনে হয়েছে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছে তার পুরো দায়টাই সরকারের। সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেব সেখানে নিজে ছিলেন, আর তিনি আমন্ত্রিত হিসাবে বিএনপি, এনসিপি এবং জামাতের প্রতিনিধিরা ছিলেন। তো ডক্টর ইউনূস সাহেব নিজে নিরাপদ এক্সিটে চলে গেছেন, জামাতও তারা তাদের মতো করেছিল। বিএনপি এবং এনসিপির যে অবস্থাটা মুখোমুখি হয়েছে, সরকার এই ক্ষেত্রে দায়টা অস্বীকার করতে পারে বলে আমার কাছে মনে হয়। তো সরকার যখন সম্মানিত নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে যায়, তখন পুরোটাই সরকারের মানে সতর্ক, সজাগ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত। নিউ ইয়র্কের এই ঘটনার মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে যে স্বৈরতন্ত্রের পতন হলো, তারা গণহত্যা, লুটপাট এটা করার পরেও তাদের যে অনুশোচনাটা দরকার ছিল, এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে 1 বছর অধিককাল যাওয়ার পরেও তারা তাদের অবস্থান নিয়ে আছে। অর্থাৎ তারা এখনো মনে করে তারা যা করেছে তা সঠিক, এবং তার প্রতিপক্ষ হিসাবে সরকার এবং বিএনপি বা জামাত অথবা এনসিপি এদেরকে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে দিবে না। তো সরকারের সেই ক্ষেত্রে আমি বলবো কিছুটা নেগলিজেন্সি ছিল, অনীহা ছিল, দুর্বলতা ছিল। এই জন্য এই পরিস্থিতিটা মুখোমুখি আমরা হতে দেখেছি নিউ ইয়র্ক। তবে এর থেকে শিক্ষা নেওয়ারও অনেক কারণ আছে। জি দুদু ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনি আগের পর্বে বলেছেন যে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টা আপনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো বা জোটবদ্ধ রাজনীতি হবে না, সেটা আমরাও বুঝতে পারছি, কিন্তু যেই জিনিসটা নিয়ে আলাপ হচ্ছে যে ধরেন আপনি যেটা বললেন যে জামায়াত ইসলামী বা এনসিপির এই মুহূর্তে এককভাবে নির্বাচনে গেলে কয়টি আসনে জয়ী হতে আসতে পারে, সেটা নিয়ে একটু সন্দেহ থেকেই যাবে, আলাপ আলোচনার সুযোগ আছে। তো আপনাদের মধ্যে কি এইরকম যেই সাক্ষাৎকারটি নিয়ে খুব আলোচনা হচ্ছে যে 30টি আসন জামাত চেয়েছিল, মানে ঠিক জোট না কিন্তু তাদেরকে, কিন্তু এরই মধ্যে আপনাদের অন্য নেতারা আবার এটি বলছেন যে যেভাবেই হোক না কেন শাপলার প্রতীক দিতেই হবে, তা না হলে সামনে নির্বাচন আসলে কিভাবে হয় সেটা তারা দেখে নেবেন। এই ধরনের একটি হুমকি স্বরূপ বক্তব্য এসছে আপনাদের দলের একজন সংগঠনের পক্ষ থেকে। নির্বাচন একটি প্রতীক না আপনারা না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন, এ ধরনের হুমকি দেওয়াটা আসলে কতটা শোভন হলো? আচ্ছা, প্রথমত আমরা শুরু থেকে বলে আসছি, বর্তমানে নির্বাচন কমিশনের যে কাঠামো বা নির্বাচন কমিশন নিয়োগ নীতিমালা, এটি সরাসরি ফেসিস্ট কাঠামোর উপরে বিরাজ করে, এবং নির্বাচন কমিশনের অধীনে যে নিবন্ধন প্রথা, এটি হচ্ছে 111-এর কালো আইন। এই 111-এর কালো আইন এবং ফেসিস্ট কাঠামোর উপর ভিত্তি করে বর্তমান যে নির্বাচন কমিশন আচরণ করছে, সেটি হচ্ছে বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকার মতো। আমরা স্পষ্ট দেখিয়ে দিয়েছি, দেশের বিশেষজ্ঞ আইনজীবী প্যানেল স্পষ্ট মতামত দিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, এবং যদি নির্বাচন কমিশন মনে করে যে শাপলা প্রতীক সে দিবে না, তাহলে আমরা বলেছি সে লাল শাপলা বা সাদা শাপলাও দিতে পারে। এতটুকু অপশনও আমরা তাকে দিয়েছি, যেটা একদম আইনের মধ্য থেকে আমাদের ন্যায্য অধিকার। আপনারা নির্বাচন কমিশনকে অপশন দিচ্ছেন, ওরা আপনাদের দিচ্ছে না। আমি একটু কথা বলি, আমার শেষ করতে দেন। এবং একই সাথে এই প্রশ্নটাও করে নিতে চাই, আপনি এটাকে বললেন যে ইসির আচরণ হচ্ছে বিএনপি দপ্তর সম্পাদকের মতো, দপ্তরের মতো, কিভাবে সেটা একটু যদি ব্যাখ্যা করেন, কেমন করে ইলেকশন কমিশন বিএনপির হয়ে কাজ করছে? ইসি যে আপনার আচরণটা করলেন, আমাদের বেলায় সে বললেন যে এখানে তার আইনের মানে সমস্যা আছে। আমরা তো তাকে আগে বলছি, আপনি যে 111-এর কালো আইন, নির্বাচন কমিশন নিবন্ধন প্রথা, আপনি এটা থেকে বের হয়ে আসেন। নির্বাচন কমিশন নিয়োগ যে কালো আইন শেখ হাসিনা করে গিয়েছেন, আপনি নিজে তো একটা অবৈধ, কারণ আপনার তো এই নিয়োগটা ঠিক হয় নাই, আপনাকে তো এদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই, আপনি হয়েছেন একটা দলের মনোনীত ব্যক্তি হিসাবে। দ্বিতীয়ত হচ্ছে
ইশরাককে ঢাকা মহানগরের এই নেতা ইশরাককে সিটি কর্পোরেশনের মেয়র বানানোর জন্য ইসির যে নগ্ন দলীয় অ্যাপ্রোচ সে দেখিয়েছেন, এরপরে তাকে আর বিএনপির দপ্তর সম্পাদক না বলার কোনো কারণ নেই। আমি বলেছি বিএনপির দপ্তর সম্পাদকের মতো, আমার মনে হয় মতো না বলে এখন ডাইরেক্ট বলাই যায় সে বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকায় আছে। কারণ তিনি জাতীয় নাগরিক পার্টিকে আটকানোর জন্য এমন কোনো ফাঁদ নাই তিনি পাতেন নাই। আরে ভাই, আপনি নিজে আইনের নীতিমালা ঠিক নাই, আপনি আসছেন মানুষের আইনের নীতিমালা, মানে আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনাদের প্রতীক না দেওয়ার পেছনে অন্য রাজনৈতিক দলের এক ধরনের হাত আছে? এই যে নির্বাচন কমিশন একদম বেকার লোক ছিলেন 10-12 বছর, আমরা রক্ত দেওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে একটা বেকার লোকের একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে, সাংস্কৃতিক দায়িত্ব। দলীয় প্রতীক নিয়ে বিএনপি থেকে এমপি ইলেকশন করেন, আপনি তো এভাবে দল করতে পারেন না। আপনার মতো লোকেরা বাংলাদেশে এখন ছাত্র জনতার জীবন দিয়েছে, মাসুম বাচ্চারা জীবন দিয়েছে, যার কারণে আপনি একটা চাকরি পাইছেন। 10-12 বছর তো বেকার ছিলেন, অথচ আসে এখন আইন দেখান যে আইনগুলো শেখ হাসিনার ফেসিস্ট আইন, ফেরাউনি আইন। এই আইনগুলো মূলত আমাদেরকে নিপীড়ন করার জন্য, ফেরাউনরা যেভাবে মানুষকে নিপীড়ন করতো 17 বছর, ঠিক আমাদেরকে নিপীড়ন করার জন্য এই নির্বাচন পাতা আইন করা হয়েছিল। না, কিন্তু আপনি কিছু আগে বলছিলেন যে এই শাপলার প্রতীক না পাওয়ার পেছনে বাইরে থেকে একটা রাজনৈতিক দল হয়তো সেখানে কোনো ধরনের হয়তো বাধা তৈরি করছে যাতে আপনারা সেটা না পান। আপনার অভিযোগের তীর একটি রাজনৈতিক দলের দিকে, নিশ্চয়ই আমরা সেই বক্তব্য শুনবো। তবে এর মধ্যে আমি আপনাকে বলি, বাংলাদেশের কি কোনো কোর্ট কি ওনাকে বলেছে যে এখানে আইনগত বাধা আছে? একটা বিশেষজ্ঞ প্যানেল বললো এবং আইনজীবী প্যানেল বললো এখানে আইনগত কোনো বাধা নাই। তারপরে উনি 111-এর কালো আইনের উপর ভিত্তি করে এবং শেখ হাসিনার পাতানো একটি যে নির্বাচন কমিশন নীতিমালা আইনের উপর ভিত্তি করে আমাদের অধিকার বঞ্চিত করতে চান। এছাড়া উনি কোনো লিগ্যাল গ্রাউন্ড দেখাতে পারবেন? আমরা তো বললামই, আপনি যদি শেখ হাসিনা আইনের উপর ভর করেন তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনি নিজে অবৈধ। আপনি শেখ হাসিনা আইনের উপর ভর করে আমাদেরকে এইভাবে বঞ্চিত করতে পারেন না। আপনার জীবন দেওয়ার কারণে আপনি সম্মানিত হয়েছেন, দেশের মানুষ আপনাকে এখন চিনে, আপনার অধীনে নির্বাচনে মানুষ প্রস্তুত। কিন্তু আপনি যদি দলীয় কর্মীর মতো আচরণ করেন, কিন্তু এটি তো নিয়ে আলোচনা করবার সুযোগ আছে, আপনারা সেই আলোচনায় কি যাবেন নাকি আপনারা যেভাবে ঘোষণা দিচ্ছেন যে সামনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আপনারা এক ধরনের সেখানে প্রতিবন্ধকতা তৈরি হবে বা এরকম কিছু? আপনারা নির্বাচন কমিশন তো বলেছে যে আপনারা নতুন কোনো যদি প্রতীক চান তাহলে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। দেয়ালে ঠেকে যায় আমাদের সাথে, যে যদি আমাদের দেয়ালে ঠেকে যায়, আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব। আমরা মনে করব এই যে, আমি আরেকটু তথ্য দিই, এই নির্বাচন কমিশনের যে কর্মকর্তা থেকে শুরু করে এই নির্বাচন কমিশনের এমন কোনো ঝাড়ুদার নাই যারা হচ্ছে আওয়ামী লীগ 17 বছর নিয়োগ দেয় নাই, আর 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির কিছু কর্মকর্তা এখানে আছে। এই দুই দলের নেতাকর্মী ছাড়া এখানে কোনো কর্মকর্তা কর্মচারী নাই। তারা এখন যা চাচ্ছেন তাই হচ্ছেন। সুতরাং এভাবে যদি উনি এই সমস্ত দলীয় আচরণ করেন এবং ওই সমস্ত কর্মকর্তা দিয়ে বাংলাদেশে ইলেকশন করেন, আমি মনে করবো ঠিক শেখ হাসিনা পরিণতি সে ভোগ করবে। শেখ হাসিনা যেভাবে পালাইছে এবং তাকে পালানো লাগবে, কখন পালাবে, কোথায় পালাবে, এই সিদ্ধান্ত তাকে নেওয়া লাগবে এবং নিশ্চিত থাকেন তাকে পালাইতে হবে। আমি আসলে যে প্রশ্নটা দেশের মধ্যে একটা মানে রক্তের একটা পরিস্থিতি, আপনাকে যে প্রশ্ন আসলে করেছিলাম পায়ে পা দিয়ে যেটা একটা কোন একটা স্যাটেলাইট চাইলে আমরা